হ্যালো বন্ধুরা, রোভার্স ব্লগের আজকের পর্বে আমরা ঘুরে দেখব মুর্শিদাবাদ, এবং তাও একদিনের মধ্যে। তো বাংলা, বিহার এবং উড়িষ্যার এক সময়কার রাজধানী এই মুর্শিদাবাদ আজকে জীর্ণশীর্ণ অবস্থায়। তাহলে চলুন একদিনে কিভাবে সম্পূর্ণ মুর্শিদাবাদ ঘুরে দেখবো, আমরা কিভাবে যাব, কিভাবে ফিরবো, কিভাবে ঘুরবো, সবকিছু ডিটেলসে শুরু করা যাক। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আমাদের জার্নিটা শুরু হয়েছিল শিয়ালদা থেকে। একদিনে ঘুরতে যাওয়ার জন্য বেস্ট হচ্ছে শিয়ালদা থেকে 11:30 লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল ধরে পৌঁছে যান মুর্শিদাবাদ স্টেশনে। মোটামুটি পৌঁছতে আপনাদের 4:10 ভোরবেলা হয়ে যাবে। এছাড়াও কলকাতা স্টেশন থেকে সকাল 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে পৌঁছতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব এই রাত্রের ট্রেনটি ধরেই যাওয়ার জন্য। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে ট্রেন প্রায় 45 মিনিট লেট ছিল। তো মোটামুটি আমরা 5টা নাগাদ পৌঁছেছিলাম, এবং ওখানে থাকার জন্য অনেক রুম রয়েছে, সেখানে আপনারা থাকতে পারেন। এছাড়া ওখানে রিটায়ারিং রুম রয়েছে, যেটাকে আপনাকে আগে থেকে বুক করে যেতে হবে। তো আমি ডেসক্রিপশনে আপনাদের জন্য সেই বুকিং ডিটেলসটা দিয়ে দেবো, স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এছাড়া যদি কেউ বুক না করে আসেন, তাহলে সেখানে এমনি ইউজ করার জন্য মেল এবং ফিমেল দুজনের জন্য আলাদা আলাদা রিটায়ারিং রুম রয়েছে, যেখানে আপনারা বসতে পারেন। কিন্তু আমি পার্সোনালি বলবো যে ওই জায়গাটা খুব একটা ভালো লাগেনি আমার। বাথরুমটা খুবই দুর্গন্ধযুক্ত, অপরিষ্কার। তো আমি রেকমেন্ড করবো যে ওখানে না থাকার। আপনারা যদি বন্ধু বান্ধবরা মিলে যান, তাহলে 1-1.5 ঘন্টা স্টেশনেই বসে কাটাতে পারেন গল্প করে, বা বাইরে অনেক হোটেল পেয়ে যাবেন সামনাসামনি স্টেশনে, সেখানেও থাকতে পারেন। তো আমরাও তাই করেছিলাম, 1-1.5 ঘন্টা বন্ধুরা আড্ডা মেরে গল্প করে তারপর সকালে মোটামুটি 7টা নাগাদ আমরা বেরিয়েছিলাম। ওখানে টোটো রয়েছে, সেই টোটো আমরা বুক করে নিয়েছিলাম, এবং বুক করে আমরা 7টা থেকে আমাদের জার্নি স্টার্ট করেছিলাম। আমাদের আজকের জার্নি অলরেডি শুরু হয়ে গেছে। তো মোটামুটি আমরা একটা টোটো বুক করে নিয়েছি এবং আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। এখানে মোটামুটি 7টা থেকে সাইট সিন স্টার্ট হয়ে যায়। তো মোটামুটি 10 থেকে 12টা সাইট সিন করবো আমরা সারাদিনে। তো দেখা যাক, আমরা আমাদের প্রথম গন্তব্যের দিকে আপাতত এগিয়ে চলেছি। আমাদের প্রথম গন্তব্য ছিল মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান। তো এখানে ঢুকতে গেলে প্রথমে আপনাকে টিকিট কেটে নিতে হবে, এবং সেই টিকিটের মূল্য জনপ্রতি 10 টাকা করে। তো আমরা প্রথমে টিকিট কাউন্টারের সামনে গিয়ে আগে টিকিটটা কেটে নিয়েছিলাম। টিকিট কেটে নেওয়া হলো, 10 টাকা করে নেওয়া হয়েছে। চলুন ঢোকা যাক এবার। টিকিট কাটার পর আমরা গেট দিয়ে ভেতরে ঢুকতে সামনে এই যে দৃশ্য দেখছেন, এই দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম। এখানে 1100 খানা কবর রয়েছে, এবং শুরু থেকে মোটামুটি আপনারা দেখতে দেখতে যেতে পারবেন। প্রচুর কবর রয়েছে এখানে, সব দেখে ওটা সম্ভব নয়। আমরা মোটামুটি বেশ কয়েকটি দেখলাম, এবং যেহেতু সকাল 7টা নাগাদ আমরা ওখানে পৌঁছেছিলাম, তো প্রচন্ড কুয়াশাও ছিল, ঠান্ডাও ছিল। তো ওভারঅল জিনিসটা খুব সুন্দর জায়গা, কিন্তু খুব একটা ঘোরার মতো নয়। ওই আর কি, শুধুই কবরগুলোই দেখার মতো রয়েছে এখানে, এছাড়া আর কিছুই নেই। মির্জাফরের বিভিন্ন পারিবারিক সদস্যের এখানে কবর রয়েছে, এবং এখানে কেনাকাটার কিছু জিনিসও রয়েছে, এখানে গাইড বুকও কিনতে পারেন। 1100 কবরস্থানের ঠিক অপোজিটেই একটা মসজিদ রয়েছে, যেটা মির্জাফরের পার্সোনাল মসজিদ। এখানে মির্জাফর একদা একাই নামাজ পড়তে আসতেন সেই সময়। একটা বন্ধুত্বের ভেতরে ঢুকে যাবে। এই হচ্ছে মির্জাফরের বাড়ির গেট, যেটাকে নেমোখারাম গেটও বলা হয়। বাড়িটা মেনলি ভেতরে, কিন্তু সেখানে ঢোকা নিষেধ রয়েছে, তাই জন্য আমরা ভেতরে ঢুকতে পারবো না, ঢোকা বারণ। এই হচ্ছে সেই গেট, বিশাল বড় গেট তৈরি এবং প্রায় পুরো অবস্থা। এটাকে নেমোখারাম গেটও বলা হয়। এবং এটা দিয়ে ভেতরে ঢুকলে এখানে দেখুন একটা বোর্ড দেওয়া রয়েছে, যেখানে অ্যাকচুয়ালি লেখা রয়েছে যে ভেতরে ঢোকার
ঢোকা যাবে না। এবং প্রাইভেট মোটামুটি ব্যাপারটা এইরকম। এই যে দেখছেন এইখান দিয়ে ভেতরে গেট রয়েছে, যেখানে মির্জাফরের বংশধররা থাকেন এখনো। এই হলো নসিপুর আখড়া, এর ভেতরে আমরা এখন ঢুকবো। এখানে টিকিট কাটতে হবে, চলুন টিকিটটা কেটে নিই। এখানে টিকিট আমরা কাটলাম 20 টাকা জনপ্রতি নেওয়া হচ্ছে। চলুন এর ভেতরে ঢুকে দেখা যাক। গেট দিয়ে ঢুকে প্রথমেই বাঁ হাতে একটি বিশাল বড় রথ দেখতে পাবেন, যেটি পিতলের তৈরি, অনেক পুরনো এই রথ। এই রথটি দেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে আসল প্যালেসের দিকে, যেখানে আরো অনেক আসবাবপত্র রাখা রয়েছে। এর ভেতরে মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামের দিকে ঢুকবো। চলুন দেখা যাক। এখানে গেলেই দেখতে পাবেন অনেক পুরনো ইউজ করা জিনিসপত্র যত্ন সহকারে রাখা রয়েছে, সংরক্ষণ করা রয়েছে। অনেক বই, আলমারি, খাট, চেয়ার, টেবিল, মূর্তি, নথিপত্র, তখনকার দিনের ইউজ করা বিভিন্ন মুদ্রা এবং পাথরের মূর্তি, কাটারি টাইপের জিনিস, বিভিন্ন অস্ত্রশস্ত্র, কাঁচের জিনিস, এমনকি তখনকার হাঁড়ি কড়া এইসবও রয়েছে। অনেক পেন্টিংস রয়েছে, পাথরের মূর্তিও রয়েছে, যেগুলি দেখার মতো। এবং এখানে একটি বিশাল বড় যে রথটি দেখতে পাচ্ছেন, এটি রূপোর তৈরি রথ। এই গাড়িটা ইংল্যান্ড থেকে ইংরেজরা নিয়ে এসেছিল এবং নবাবকে দান করেছিল। তো তারপর নবাব এই গাড়িটা যখন এখানকার রাজাকে দেন, তো সেটা 80 টাকায় দেন, সেই জন্য একে 80 টাকার গাড়িও বলা। গাড়িটির উল্টো দিকে একটি বাসুদেব মন্দির রয়েছে, যার ভেতরে আপনারা গিয়ে ভগবানকে দর্শন করে আসতে পারেন। পুরনো ধাঁচের মন্দির এবং ঢুকে সত্যি বেশ ভালো লাগবে, কারণ এরকম মন্দির আজকাল আর দেখা যায় না সেরকম একটি। এর ঝাড়গুলি সত্যি দেখার মতো, পুরনো দিনের ঐতিহ্য বহন করছে এগুলি। এখানে চন্দন কাঠের মূর্তি লক্ষ্মীনারায়ণ রয়েছে এই মন্দিরে, আপনারা চাইলে ঢুকতেও পারেন এখানে। টোটো রিজার্ভ করে ঘোরার সময় বড় অদ্ভুতভাবে টোটো রিজার্ভের নিয়মে ঘুরলাম, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। অতঃপর আমরা নসিপুর আখড়া থেকে নসিপুর রাজবাড়ির সামনে এসে পৌঁছালাম মিনিট 15-এর মধ্যেই। রাজবাড়িতে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট, সেটা আমরা কেটে নিলাম। এবার চলুন রাজবাড়িটা দেখা যাক ভেতর থেকে। কুখ্যাত দেবী সিংহের উত্তর পুরুষ কীর্তিচাঁদের বসতবাড়িটি জাফরাগঞ্জের উত্তরে অবস্থিত। নবাব মোবারকদৌল্লার সময়ে রাজস্ব বিভাগের দায়িত্ব তার উপরই পড়েছিল, কিন্তু তিনি প্রচন্ড নৃশংস মানুষ ছিলেন। 76-এর মন্বন্তরের সময় এবং তারপরেও তিনি স্ত্রী পুরুষ প্রত্যেকের উপরই আনুমানিক অত্যাচার করেই কর আদায় করতেন। বিভিন্ন উপায়ে তিনি প্রচুর ধন সম্পত্তির মালিকও হন এবং এই বসতবাড়ি নসিপুর রাজবাড়ি প্রায় 1000 দুয়ারি অনুকরণে কিন্তু তৈরি। রাজবাড়ির ভিতরে দশাবতার ও মহাবীর মূর্তি রয়েছে। পুতুলের সাহায্যে দেখানো রয়েছে বিষ্ণু পুরাণের কাহিনী, যেগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। এছাড়া জাফরির কাজে রয়েছে। এই জগৎ সেতুর মিউজিয়ামে ঢুকতে গেলে এখানে 20 টাকা করে টিকিট কাটতে হবে এবং এই হচ্ছে সেই টিকিট আমরা কেটে নিয়েছি। এদিক দিয়ে ঢুকবো এবার। এই হচ্ছে নসিপুরের জগৎ সেটের বাড়ি, এইটা। এখানেও গাইড রয়েছে, আপনারা চাইলে গাইড নিতে পারেন, 50 টাকা করে নেবে। এটা হচ্ছে প্রবেশ পথ, এখান থেকে আমরা ঢুকবো। এখানে কোনো রকমের ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা অ্যালাউড নয়, তাই আমি ভেতরে কোনো দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি না। জগৎ সেটের বাড়ি দেখার পর ব্রেকফাস্ট করে নেবেন। কাঠগোলার বাগানের যে গেট, এটা হলো সেই গেট। এই গেট দিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে এবং এর আগেই আপনারা ব্রেকফাস্ট করে নেবেন। ভীষণ সুন্দর পুরোনো ধাঁচের এই গেট, দেখে বুঝতেই পারছেন, কিন্তু খুব সুন্দর মেনটেন করা হয়েছে এটাকে। এবং ভেতরে ঢুকে আরো সুন্দর জায়গা রয়েছে দেখার মতো।
এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তার মধ্যে হচ্ছে কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথের জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান, চিড়িয়াখানা, এরকম অনেক কিছু রয়েছে এখানে দেখার মতো। এবং একটি জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হলো যে এই শুধু কাঠগোলার বাগান, এই সম্পূর্ণ এরিয়াটি দেখতে আপনাদের মোটামুটি 1-1.5 ঘন্টা মতো সময় লেগে যাবে। এখানে যে অংশটি দেখছেন এটাই গুপ্ত সুড়ঙ্গের অংশ, এবং এই যে জলটি দেখছেন এটা কিন্তু গঙ্গার জল। পুরো রাজবাড়ি চত্বরটি সত্যি দেখতে খুব সুন্দর, আপনাদের ঘুরে বেশ ভালোই লাগবে। এবং এখানে বেশ মিউজিয়ামও আছে এটার ভেতরে, সেখানে ঢুকে বিভিন্ন রকমের আসবাবপত্র, এখানে পালকি রয়েছে, ভেতরে আসবাবপত্র, মূর্তি, তখনকার দিনের তরোয়াল, এইসব অনেক কিছু ভেতরে গেলে আপনারা দেখতে পাবেন। এবং এখানে বোটিং করারও ব্যবস্থা রয়েছে, আপনারা 25 টাকার বিনিময়ে এখানে বোটিং করতে পারবেন। ডিটেলস আমি দিয়ে দিলাম। এবং এই হচ্ছে রাজবাড়ির সেই পুকুর, যে প্যালেসের উল্টো দিকে এটি অবস্থিত। বিশাল বড় একটি পুকুর, প্রচুর মাছ রয়েছে এখানে। এই হচ্ছে সেই সুন্দর রাজবাড়ি প্যালেস, ভীষণ সুন্দর দেখতে। এছাড়াও এখানে এরকম আরো অনেক মন্দির রয়েছে, আপনারা চাইলে এখানে গাইড ভাড়া করতে পারেন, যারা আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে সুঝিয়ে বলে দেবে। এবং এই চিড়িয়াখানাও রয়েছে ছোটখাটো, এখানেও আপনারা দেখতে পারেন। এবং এইখানে ঢুকতে মোটামুটি 30 টাকা করে টিকিট লাগে, কিন্তু চিড়িয়াখানায় কোনো টিকিট লাগে না আলাদা করে। এই হচ্ছে আজিমুন্নিসা বেগমের যে সমাধি, এই হচ্ছে সেই জায়গা যেখানে ঢুকতে কোনো রকমের টিকিট লাগে না। এই হচ্ছে আজিমুন্নিসার সেই কবর, সিঁড়ি রয়েছে, মুর্শিদ কুলি খাঁর কন্যা হচ্ছেন আজিমুন্নেসা। কাটরা মসজিদের মধ্যে দেখতে একটি মসজিদও এখানে ছিল, বেগম নিজে কিন্তু এই মসজিদটি নির্মাণ করিয়েছিলেন। এখানে অদ্ভুত নিয়ম, এখানে ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে না, কিন্তু ফোন দিয়ে ভিডিও করা যাবে। মানে যখন ভিডিওর নিয়মটা বাদ দেওয়া হয়েছিল তখন ফোন নাকি ছিল না, সেই জন্য খুব হাস্যকর, বাট কিছু করার নেই, এখানে এরকমই নিয়ম। এইখানে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মসজিদের একটা পার্ট। এই মসজিদে 5টা দরজা ছিল, তো এটা একটা ধ্বংসাবশেষ অ্যাকচুয়ালি। মসজিদের বাকি অংশগুলো একদমই নষ্ট হয়ে একদম শেষ হয়ে গেছে, শুধু দাঁড়িয়ে রয়েছে এই একটা গেট। এখন মোটামুটি 11:10 মতো বাজে, আমরা এবারে হাজারদুয়ারি দেখতে ঢুকছি। তো তার আগে খুব সম্ভবত ওখানে টিকিট কাটতে হবে, তো টিকিটটা আগে কেটে নিই। আজকে ফাঁকাই আছে যা মনে হচ্ছে দেখে, চলুন দেখা যাক। এই হচ্ছে হাজারদুয়ারির গেট, এবং ভেতরে টিকিট ঘর রয়েছে, ওখান থেকে টিকিট আমাদেরকে কাটতে হবে। চলুন ঢোকা যাক। হাজারদুয়ারি গেট দিয়ে ঢুকলেই বাঁদিকে প্রথমে যে জায়গাটি পড়বে, সেখানে আপনারা আপনাদের ব্যাগ, ক্যামেরা, এইসব জিনিসপত্র বিনামূল্যে রাখতে পারবেন। এখানে টিকিটের মূল্য জনপ্রতি 25 টাকা। এখন আমরা টিকিটটা কেটে নেব। এখানে টিকিট কাটার টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং এখানে পর্যটকদের জন্য কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভেতরে ঢুকবো। 1829 থেকে 1837 সালের মধ্যে নবাব হুমায়ুন জার নির্দেশে ডানকান মেকলয়েডের তৈরি করেছিলেন হাজারদুয়ারি। হাজারদুয়ারির উল্টো দিকেই একটি ক্লক টাওয়ার রয়েছে, যেটি তৈরি করেছিলেন ডানকান মেকলেডের সহকারী সাগর মিস্ত্রি।
এবং এই হাজারদুয়ারির ঠিক উল্টো দিকেই রয়েছে ইমামবাড়া। সিরাজদৌল্লার আমলে নির্মিত কাঠের ইমামবাড়াটি ধ্বংস হয়ে যাওয়ার পর নবাব ফেরাদুন জাহ 1847 সালে এটি তৈরি করেন এবং এতে খরচা পড়েছিল মোটামুটি 6 লক্ষেরও কিছু বেশি টাকা। এবং এর ঠিক পাশেই রয়েছে একটি বিশাল বড় কামান, যেটিকে বলা হয় বাচ্চাওয়ালি তোপ। এটি একবারই দাগা হয়েছিল এবং যখন দাগা হয়েছে তখন এর প্রচন্ড আওয়াজে মহিলার গর্ভপাত ঘটে এবং এই অনেক মহিলার গর্ভপাতের জন্য এর নাম হয়েছে বাচ্চাওয়ালি তোপ। এখান থেকে আপনারা মিউজিয়ামে ঢুকতে পারবেন, কিন্তু মিউজিয়ামে ঢুকতে গেলে কোনো ক্যামেরা কিছু ক্যাম্পাসের ভেতর কেউ কোনো ধরনের খাবার খাবেন না, মোবাইল ফোন সুইচ অফ করে নিন। এই হাজারদুয়ারির মধ্যে 1000টা দরজা থাকলেও এর মধ্যে 900টি আসল এবং 100টি নকল দরজা। এবং বর্তমানে এখানে মোট 20টিরও বেশি গ্যালারি রয়েছে, যার মধ্যে ডাচ, ইটালিয়ান, ফরাসি শিল্পীদের পেন্টিং, বিভিন্ন মূর্তি, বিভিন্ন অস্ত্র ইত্যাদি সংরক্ষিত করে রাখা রয়েছে। আপনারা গেলেই দেখতে পাবেন। প্রচুর মানুষ এখানে আসছেন, ভিড় করছেন দেখার জন্য। এই হাজারদুয়ারির ঠিক উল্টো দিকে বেশ কিছু লজ এবং হোটেল রয়েছে। আমি তাদের কিছু যে কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে এবং আপনাদের জন্য ডেসক্রিপশনও, আপনাদের সুবিধা হবে। হাজারদুয়ারি দেখার পর আপনারা এখানে যে কোনো হোটেল থেকেই লাঞ্চ করে নিতে পারেন। লাঞ্চের দাম খুব বিশাল নয়, নর্মাল যেরকম হয়ে থাকে 100, 150, 200, 250-র মধ্যে আপনারা যেরকম খাবার চান পেয়ে যাবেন এবং তারপর নেক্সট গন্তব্যে এগিয়ে চলুন। এই হচ্ছে সেই মতিঝিল, যার উল্টো দিকেই রয়েছে মতিঝিল মসজিদ, সেটাও দেখাচ্ছে একটু পরে। এবার এগিয়ে যাচ্ছি মতিঝিল মসজিদের দিকে। এর সামনেই যে বড় মসজিদটা দেখা যাচ্ছে এটাই সেই মতিঝিল মসজিদ। চলুন সামনে দিয়ে দেখিয়ে নিই। এই মতিঝিল মসজিদের পাশেই রয়েছে মতিঝিল পার্ক, যেখানে আপনারা গিয়ে ঘুরতে পারেন। এখানে রয়েছে আপনাদের পার্কিং, এখানে আপনারা গাড়ি রাখতে পারেন এবং এই হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে জনপ্রতি 30 টাকা করে। নর্মাল আর 5টা পার্কের মধ্যেই এই পার্ক। সময় থাকলে হাতে আপনারা ঘুরে দেখতেই পারেন। এবং এখানে একটি লাইটের খেলা হতো, লাইট সাউন্ডের, বাট সেটা এখন বন্ধ রয়েছে। তাই যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই ঘুরে দেখুন। এবং এর পরবর্তী আমাদের গন্তব্য ছিল কাটরা মসজিদ। এই হচ্ছে কাটরা মসজিদ, এর ভেতরে এখন ঢুকবো। এখানে ঢুকতে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। মুর্শিদ কুলি খাঁর নির্দেশে তার বিশ্বস্ত অনুচর মুরাদ ফরাজ কাটরা মসজিদ নির্মাণ করেন। মসজিদটি হাজারদুয়ারির পূর্ব দিকে 2 মাইল দূরে অবস্থিত। মুর্শিদ কুলি খাঁ শেষ বয়সে মসজিদটির ভেতরে এমন জায়গায় নিজের সমাধি ভবন নির্মাণ করান যাতে মসজিদে প্রবেশে সকলের পদধূলি তার সমাধির উপর পড়ে এবং তাতে তার আত্মা বেহেশতে গমন করতে পারে। মসজিদটির উচ্চতা 70 ফুট মতো। মসজিদটির চারদিকে 4টি সুউচ্চ মিনার ছিল, যেগুলো দুর্গের মতো কাজ করত। কিন্তু বর্তমানে 2টি মিনার সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়েছে এবং 2টি পড়ে রয়েছে। এবং এই মসজিদের ভেতরের চত্বরে কিন্তু নামাজ পড়ার জন্য স্কোয়ার করা বেশ ইট সেরকম ভাবে তৈরি করা রয়েছে এই যে চত্বরটির মধ্যে। আর এই মসজিদের বর্তমানে যে প্রবেশ পথ সেটা আসলে মসজিদের পেছনের দিকটা। এই মসজিদের ভেতরের চত্বরে প্রায় কয়েকশো লোক একসাথে নামাজ পড়তে পারতেন। বিশাল বড় এরিয়া, আপনারা গেলেই বুঝতে পারবেন। মসজিদ দেখা হয়ে গেলে আমরা বেরিয়ে এগিয়ে চললাম আমাদের শেষ গন্তব্য জাহানকোষা কামানের দিকে। এই জাহানকোষা কামান কাটরা মসজিদ থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে মুর্শিদ কুলি খাঁর গোলাবারুদ রাখা স্থান। সেই কারণে জায়গাটির নাম হয় তোপখানা।
এবং তার শেষ নিদর্শন হচ্ছে এই জাহানকোষা কামান। জাহানকোষা মানে হচ্ছে জগৎজয়ী। এটি দৈর্ঘ্যে প্রায় 18 ফুট এবং পরিধিতে 4 ফুট। কামানটির গায়ে রয়েছে 9টি পিতলের ফলকখণ্ড, যেখানে ফরাসি ভাষায় লেখা রয়েছে এর জন্ম ইতিহাস, এবং এর ওজন 212 মণ মতো। একবার দাগতে প্রায় 28 বারুদ লাগত। সত্যি বিস্ময়। সম্রাট শাহজাহানের রাজত্বকালে বাংলার সুবাদার ইসলাম খাঁর আমলে দারোগার শের মোহাম্মদের অধীনে হরবল্লভ দাসের তত্ত্বাবধানে এই কামানটি ঢাকায় নির্মাণ করানো হয়। এখানে টোটোর রিজার্ভের নিয়মটা বড় অদ্ভুত। এরা 800 থেকে 1000-1200 টাকা আপনাকে চার্জ করবে রিজার্ভ করার জন্য। তারপর একজন শুধু আপনাকে ঘোরাবে না, এরা একটা গ্রুপ করে টোটো নিয়ে ঘোরায়। মানে 6-7 জন টোটোওয়ালা আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গা পালা করে করে নিয়ে যাবে। এবং এতে সমস্যা হয় কি, যে আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়েও থাকতে হতে পারে যতক্ষণ আরেকজন আসছে। এই হচ্ছে টোটো স্ট্যান্ড, যেখান থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম, এবং আবার ওরা টোটো স্ট্যান্ডে আমাদেরকে নামিয়ে দিয়ে গেল। আর ঠিক তার পাশেই টিকিট কাউন্টারও রয়েছে। যারা টিকিট মানে রিজার্ভেশন করেননি তারা এখান থেকে টিকিট করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং তারপর যেখান দিয়ে আমরা বেরিয়েছিলাম ঠিক সেইখান দিয়ে আবার আমরা স্টেশনের ভেতর ঢুকে যাব। এগিয়ে চলেছি ফেরার পথে। আমরা 3:22-এর ট্রেন ধরবো লালগোলা, যেটা শিয়ালদা পৌঁছাবে মোটামুটি 8টা 5-10 নাগাদ। এবার দেখা যাক লেট হয় কিনা আবার। সময়ের মধ্যে যদি সব দেখা হয়ে যায় তাহলে আপনারা 3:22-এর লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার লোকাল ধরে চলে আসতে পারেন। আর যদি আপনারা বিকেলের মধ্যে যদি না শেষ করে উঠতে পারেন তাহলে 7:07-এর লালগোলা ধরে আপনাকে ফিরতে হবে, যেটা মোটামুটি শিয়ালদাতে 11:30 নাগাদ পৌঁছয়। আর যদি সেই দিন রাত্রে না ফিরতে চান তাহলে ওখানে হোটেলে স্টে করে পরের দিন সকালে ট্রেন ধরেও ফিরতে পারেন। আমি লিস্ট দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন এবং স্ক্রিনে, আপনারা দেখে নিতে পারেন।